আমি যখন একটা বড় দাওয়াত কিংবা অনেক রান্নাবান্নার ছবি পোস্ট করি তখন অনেক মানুষ এসেই কমেন্ট করেন যে এসব রান্না নাকি আমি একা করিনি কিংবা বাইরে থেকে কিনে এনে সার্ভ করছি ইত্যাদি ইত্যাদি। কারণ একা মানুষের পক্ষে নাকি এত রান্না করা সম্ভব না। সত্যি কথা বলতে কি, আপনি একাই সমস্ত রান্না এবং দাওয়াতের সমস্ত প্রিপারেশন ম্যানেজ করতে পারবেন যদি প্রপারলি প্ল্যানিং করেন। দাওয়াত শুরুর 2-3 দিন আগে থেকে আপনাকে প্ল্যানিংটা করতে হবে। গুছিয়ে কাজ করলে কিন্তু এগুলো করা কোনো ব্যাপার না। ইনফ্যাক্ট দাওয়াতের দিন আপনি একদম রিল্যাক্স থাকতে পারবেন, কোনো পরিশ্রমই হবে না। চলুন দেখি আমি কিভাবে ম্যানেজ করি। দাওয়াতের 2-3 দিন আগে থেকেই যে খাবারগুলো ফ্রোজেন করে রাখা সম্ভব আমি সেগুলো তৈরি করে ফেলি। যেরকম পুলি পিঠা, নারিকেলের পুলির জন্য আমি নারিকেল জাল দিচ্ছিলাম, পুলি পিঠা করে ফ্রোজেন করে ফেলেছি। দাওয়াতের ঠিক আগের দিন আমি মাংস কষানোর সমস্ত কাজটা করে ফেলি। এটা খাসির মাংস, রান্না হতে একটু সময় লাগবে, সুতরাং আগের দিন রাতেই কিন্তু আমি খাসির মাংসটা ভালোভাবে কষিয়ে হাফ ডান করে রেখেছি। পরের দিন আমি শুধুমাত্র পানি দিয়ে জাল করে ভাজা জিরার গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে এরকম কন্ডিশনে ঠান্ডা করে আমি খাসির মাংসটা ফ্রিজিং করি। ডেজার্টে ছিল পায়েস, সেটা অবশ্যই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছি। এবং রোস্ট যেটা বানাবো সেটাও কিন্তু আমি ভেজে একদম রেডি করে রেখে দিই। চিংড়ি মাছের মালাইকারি করব, সেটাও একদম ভেজে রেডি করা। আর এই হচ্ছে আমার মেয়ে বান্নু, সে আমার অতি আদরের মেয়ে। বান্নুকে আদর করে এসে আমি হালিমটা জালে বসিয়ে দিয়েছি আগের দিন রাতেই। হালিম জাল হতে যেহেতু অনেক সময় লাগে, সেই ফাঁকে আমি ডিম চপ এবং কাটলেট তৈরি করে ফেলবো। ডিম চপের জন্য বা যে কোনো চপের জন্য আলুটা একদম গরম গরম ছিলে নিয়ে গরম গরম ম্যাশ করে নিতে হয়, তাহলে চপের টেক্সচারটা একদম মিহি হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয়। এই যে এটা হচ্ছে কাটলেটের মিশ্রণ। এই কাটলেটের রেসিপিটা, ডিম চপের রেসিপিটা সবই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। কাটলেট আপনি চাইলে দাওয়াতের 3-4 দিন আগে বানিয়েও ফ্রিজে করতে পারবেন। ইনফ্যাক্ট ডিপে রেখে দিলে আপনি দাওয়াতের 10 দিন আগেও তৈরি করতে পারবেন। আমি আগের দিন রাতেই তৈরি করেছিলাম। এই যে হালিমটা জাল হচ্ছে, হালিমে মাংস মিশিয়ে দিয়েছি। মাটন হালিম করছিলাম, এই জন্য মাটনটা আগে রান্না করে নেওয়া। এটা হচ্ছে আলুর চপের মিক্সচার। এটার মধ্যে আমি ধনিয়া পাতা, বেরেস্তা, গরম মশলা, ভাজা জিরার গুঁড়া এসব মশলাগুলো দিয়েছি। ভেতরে ডিম দেওয়ার পরে চপ আসলে আমি সাধারণত ফ্রিজিং করি না, ডিমটা একটু রাবারই মনে হয়, তাই আগের দিন রাতে বা 2 দিন আগে তৈরি করে নর্মাল ফ্রিজে ডিম চপ রেখে দিলেই কিন্তু একেবারে ফ্রেশ থাকে। অনেকগুলো ডিম চপ তৈরি করেছিলাম কিন্তু দাওয়াত শেষে একটাও বাঁচেনি। কাটলেট এবং ডিম চপ আমি একই সাথে ব্রেড ক্রাম্বিং করে নিচ্ছি। আমি বাজারের যে ব্রেড ক্রাম্বটা পাওয়া যায় ওটাকে মিহি করে পাউডার করে তারপর ইউজ করি, নতুবা দেখা যায় চপ বা কাটলেটের সাইজটা অনেক বড় হয়ে যায় আর উপরের লেয়ারটা খুবই শক্ত হয়ে যায়। আমার কাছে ওই শক্ত লেয়ারটা ভাল লাগে না, নরম নরম চপই ভাল লাগে। এটা হচ্ছে চিকেন শামি কাবাব, এটাও আমি আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে উঠে আমি প্রথমেই টেবিল সেট আপ করে ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি, পরবর্তীতে আর সময় পাবো না, এবং প্রথমেই বেরেস্তা ভেজে নিয়েছি কারণ আমার রান্নায় অনেক বেরেস্তা দরকার পড়বে। এরপরে হচ্ছে মেগা কাজ, মানে রোস্ট তৈরি করার পালা। রোস্টের মশলাটা কষাতে অনেক সময় লাগে, আমি প্রায় 1 ঘন্টা মশলাটা কষাই, তাই রোস্টটাই আমি আগে 60-80% ডান করে রেখেছি। এরপরে আমি পোলাও বসিয়েছিলাম দুপুর 3টার দিকে। পোলাওটা যেহেতু পরিমাণে অনেক, পোলাও দমে রেখে তারপরে আমি অন্যান্য ভাজাভুজির কাজটা করেছি। আমার হালিম জাল করাই আছে, হালিমে শুধু বাগার দেব। আর রোস্ট 60-70% ডান। রোস্ট 100% ডান করে রাখলে মেহমানকে সার্ভ করার সময় যখন গরম করবেন তখন কিন্তু আবার রোস্টটা ভেঙে যাবে। এরপরে আমি 4টার দিকে ভাজাভুজি করাটা শুরু করেছিলাম, বেশি আগে আগে করলে ঠান্ডা হয়ে যাবে। চিকেন শামি কাবাবটা ভেজে নিচ্ছিলাম। শামি কাবাব আমি বিফ প্রেফার করি, কিন্তু আমার গেস্টদের ভেতরে আমার বান্ধবী ছিল হিন্দু, এই জন্য আজকে সবই চিকেন এবং মাটন দিয়ে করা। আর এই রোল, ডিম চপ এগুলো একটু আগে ভেজে রাখলে কোনো সমস্যা নেই, এগুলো চাইলে লাস্ট মোমেন্টে কিন্তু ওভেনেও গরম করে নেওয়া যায়। কাটলেটের ক্ষেত্রেও তাই। পুলি পিঠাগুলো আমি এয়ার ফ্রায়ারে করেছি সময় বাঁচাবার জন্য, এবং সেই ফাঁকে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম, অনেক বেগুনি ভেজেছিলাম। আর এই যে বেলা প্রায় পড়ে এসেছে, সুতরাং প্লেট, গ্লাস ইত্যাদি বের করে শরবত তৈরি করা হয়ে গেছে। আমি ফাইনাল সেটআপটা একটু দেখে নিচ্ছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, এবং এরপরে আমি চলে গেলাম হচ্ছে হালিমে বাগার দিতে। হালিমে বাগারের জন্য আমি পিওর ঘি ব্যবহার করি, তাহলে কিন্তু হালিমটা খেতে অনেক সুস্বাদু হয়। হালিমটা যদিও আমি হটপটে উঠাবো, তারপরও আমি হালিমটাতে বাগার দিয়েছি 5:15টার পরে,
খাবারগুলো টেবিলে একটা একটা করে আনা শুরু হয়ে গেছে। আমার বান্ধবী, আমার ছোট বোন লেবুর শরবত বানাচ্ছিল বাই দ্য ওয়ে। আমার ছোট বোন ওরা সবাই মিলে হেল্প করছিল, নতুবা একা আসলে শরবত টরবত তৈরি করা হয়ে ওঠে না। রোস্টটা গরম বসিয়েছি, পুলি পিঠাগুলো রেডি হয়ে গেছে। অল্প তেলে ভাজা পুলি, দেখতে সুন্দর না হলেও এই পুলি পিঠা কিন্তু খেতে খুবই মজা হয়। এয়ার ফ্রায়ারে এটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। হালিমে ফাইনাল গার্নিশিং করার পালা। এই ফাঁকে আমি সালাদ, বেরেস্তা, আদা কুচি, মরিচ কুচি, লেবু ইত্যাদি সব কিছু রেডি করে ফেলেছি। হালিমটাতে ঢাকনা দিয়ে কেবলমাত্র টেবিলে নিয়ে যাব। আর সবার শেষে ছিল পেঁয়াজু। পেঁয়াজু 2 রকম করে ভাজা, কারণ দুলাভাই মানে আমার বান্ধবীর হাজব্যান্ড উনি খাবে এয়ার ফ্রায়ারে, আর বাকি সবার জন্য তেলে ভাজা পেঁয়াজু। রোস্টটা বেড়ে নিচ্ছিলাম, রোস্ট খাবারটা ঠান্ডা হলে ভাল লাগে না। এটা আমার এক বান্ধবী, সে আসতে পারেনি দাওয়াতে, তার জন্য পাঠানোর ব্যবস্থা করেছিলাম। ওরটা অবশ্য আমি বেশ আগেই পাঠিয়ে দিয়েছি, এজন্য সব আইটেম অ্যাড করা যায়নি। লাস্টলি খাসির মাংসটা গরম করে নিচ্ছিলাম, এটা একদম 100% কুকড হওয়াই আছে। এবার সার্ভিংয়ের পালা। আলু দিয়ে ডিমের চপ, সাথে আমি আরও করেছিলাম হচ্ছে ভেজিটেবল রোল, শুধুমাত্র ভেজিটেবলস দিয়ে। এটা হচ্ছে চিকেন শামি কাবাব, এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে করা নারিকেলের পুলি। আরও আমি করেছিলাম মাটন হালিম, পেঁয়াজু, জিলাপি এবং বুন্দিয়াটা বাইরে থেকে কিনে আনা, ছোলা ভুনা বাসায় করা, চিকেন রোস্ট মানে শাহি রোস্ট যেটাকে বলে ফিরনি, তারপরে হচ্ছে চিংড়ির মালাইকারি, সাথে ছিল সাদা পোলাও এবং সালাদ আইটেম সেটা তো ডেফিনেটলি ছিল, অবশ্যই বেগুনি ছিল, বেগুনি ছাড়া ইফতার জমে না, আর চিকেন কাটলেট। আর সবার শেষে অবশ্যই গরম গরম চা। কড়া লিকারের 1 কাপ চা না হলে কিন্তু ইফতার জমেই না। আমার তো ইফতারের পরে একেবারে চায়ের জন্য পাগল পাগল লাগতে থাকে। এই ছিল আমাদের একটা সুন্দর দিন। এবার রমজানে আমি অনেক ইফতারের আয়োজন করেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রিয়জনকে দাওয়াত করে খাইয়েছি। এদিক থেকে বলবো শত যন্ত্রণা, দুঃখ, কষ্ট, মানসিক চাপের ভেতরেও এবারের রমজানটা ছিল বেশ আনন্দময়। দোয়া করি আপনারা সবাই ভালো থাকুন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।